আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষর হওয়া বাণিজ্য চুক্তি এগ্রিমেন্ট অফ রেসিপ্রোকাল ট্রেড বাস্তবায়ন করবে বাংলাদেশ। আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের সাথে বৈঠকের পর একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এছাড়া সফরের প্রথম দিনে সচিবালয় বাণিজ্যমন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাথে বৈঠকও করেন পল কাপুর। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 2 দিনের সফরের প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করতে সকাল 9টার কিছু পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। নতুন সরকার গঠনের পর আমেরিকার উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটি প্রথম বাংলাদেশ সফর। বৈঠকের পর গণমাধ্যমে কোনো ব্রিফিং না করলেও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক ভালো হয়েছে মন্তব্য করে বেরিয়ে যান মার্কিন এই শীর্ষ কর্মকর্তা। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পল কাপুর। পরে বাণিজ্যমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয়। এই চুক্তির মধ্যে অনেক ধারা আছে যেগুলির উপরে আমরা বাণিজ্যিক সম্পর্কটাকে আগামী দিনে জোরদার করতে পারব। আমি এটিকে হোলসেল নেগেটিভ বা হোলসেল পজিটিভ এই দৃষ্টিকোণ থেকে এখনো এইভাবে দেখছি না। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাথে বৈঠকে জ্বালানি সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ওদের সাথে আলোচনা করলাম আমরা যে তারা আমাদেরকে এই ক্রাইসিস মুভমেন্টে আমাদের কি কোঅপারেশন করতে পারে। এটা দুই অ্যাম্বাসাডারকে একই কথা বলছি এবং যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসছে তাকে বলছি। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে কথা হয়েছে পল কাপুরের সাথে। আলোচনায় ছিল মধ্যপ্রাচ্য ইস্যুও। আমাদের দেশের সুরক্ষা যাতে বিপর্যস্ত না হয় সেটা আমাদের সবচাইতে বড় একটা অগ্রাধিকার। আমরা কারো কোনো জোটে ঢুকবো না। মন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমেরিকার সাথে চুক্তি দীর্ঘ সময় নিয়ে দুইটি রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে হয়েছে। বাংলাদেশ সরকার এটার ইমপ্লিমেন্টেশন অব্যাহত রাখবে। তো আমি তাকে বলেছি যে এখন তো 15% আমাদেরকে দিয়ে রেখেছে সেকশন 122 আন্ডারে। যখন সেকশন 301-এর আন্ডারে নতুন ট্যারিফ হবে সেটার জন্য 19 না হয়ে আরও কিছু কম হয়। এই বাণিজ্য চুক্তি সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির সাথে সাংঘর্ষিক নয় বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ অন্য দেশের তুলনায় কি কি দিল আর কি কি পেল। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। স্বাস্থ্য খাতে দালালের দৌরাত্ম্য রোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার। সকালে ঢাকা মেডিকেলে আকস্মিক পরিদর্শন শেষে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি অফিস পরিদর্শনে গিয়ে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সাল কামাল বলেন, ঘুষ ও দুর্নীতি রোধে যে কোনো ভূমি অফিসে এমন আকস্মিক পরিদর্শন চলবে। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। কিন্তু সকাল 9টাতেও অফিস তালাবদ্ধ পেয়ে বারান্দাতে বসে থাকেন তিনি। এরপর প্রায় 30 মিনিট অপেক্ষার পর একজন এসে কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। এ সময় কর্মকর্তা কর্মচারীদের অফিসে না পেয়ে ক্ষোভ জানান প্রতিমন্ত্রী। 9টার সময় অফিস খোলার কথা, 9:45টার সময় কর্মকর্তা দুইজন এসছেন, একজন এসছেন 9:10টা আর একজন 10টার পরে এসছেন ইন্সপেকশন শুরু করে। তো এই ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এই আকস্মিক ভিজিট শুধুমাত্র সিদ্ধিরগঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো দিন যে কোনো অফিসে আমরা যাব এবং এইভাবে একটা যেটা বলা হয় সারপ্রাইজ ভিজিট সেটা আমরা অব্যাহত রাখবো। জনগণ দ্বারা নির্বাচিত সরকার হিসাবে আমরা জিরো টলারেন্স এগেইনস্ট করাপশন সেটা কার্যকর করবো ইনশাআল্লাহ। এদিকে একই দিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, যে কোনো মূল্যে হাসপাতালে রোগী ভাগিয়ে নেওয়া ও ট্রলি ব্যবসা সহ সব অপরাধ নির্মূল করা হবে। আমরা শুনেছি আমরা দালাল বা ট্রলি বিক্রি করা যে কাজগুলি, যেমন ওই দিন পঙ্গুতে হয়েছে, একটা অফিস অর্ডার হয়েছে, আমরা এগুলি কঠোর হস্তে দমন করব। মেডিসিন সব পাচ্ছে না রোগীরা, এটা একটা কমপ্লেন আছে। আমাদের আরও অনেক বেশি অ্যাকোমোডেশনের দরকার, আরও অনেক বেশি ডাক্তারের দরকার, যে জিনিসটা আমাদের অপ্রতুলতা আছে। দ্রুত স্বাস্থ্যকর্মী নিয়োগ সহ হাসপাতালের অপারেশন থিয়েটারের মান ও সংখ্যা বৃদ্ধি এবং ঔষধ সরবরাহ বাড়ানোর ব্যবস্থা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা।
পুনর্বণ্টন করা হলো সরকারের ৮ প্রতিমন্ত্রী ও ২ উপদেষ্টা দপ্তর। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর মধ্যে শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, রাজীব আহসানকে নৌ পরিবহন মন্ত্রণালয়, জুনায়েদ আব্দুর রহমান সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়, ফারজানা শারমিনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, নুরুল হক নূরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও নজরুল ইসলাম খানকে কৃষি মন্ত্রণালয় এবং রুহুল কবির রিজভিকে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী মে মাস থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন বন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেন, ১ বছরের মধ্যে সারা দেশে ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে। আর পহেলা বৈশাখের আগে কৃষকদের জন্য কৃষক কার্ড কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। বুধবার সকাল ৯টায় সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু আর কৃষক কার্ড বিতরণের অগ্রগতি নিয়ে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, তৈরি পোশাক শিল্পের পরে কার্বন বাণিজ্যকে সর্বোচ্চ বাণিজ্য খাতে রূপান্তর করতে চায় সরকার। মেঘনা অববাহিকা যে জায়গাগুলো আছে সেখানে আমরা ম্যানগ্রোভ প্রজাতির গাছগুলো লাগাবো। এতে আমরা জিআইএস পদ্ধতির মাধ্যমে এটা মনিটরিং করতে পারবো এবং দেখাতে পারবো যে আমরা এতগুলো গাছ লাগিয়েছি এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে এটা ট্র্যাকিং করা যাবে যে এখানে এই গাছটার অস্তিত্ব আছে। তখন সেই গাছের জন্য আমরা কার্বন ক্রেডিটটা আমরা ক্লেম করতে পারবো বা আমরা আদায় করতে পারবো। প্রতি বছর ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান পরিবেশ মন্ত্রী। মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু, তো আমরা চাচ্ছি যে এবছরে আমরা যেন ৫ কোটি পূরণ করতে পারি। ২ নম্বর হলো কার্বন ট্রেডিংয়ে আমরা সংযুক্ত হওয়া, এটা কিন্তু এখন আমাদের মুখ্য উদ্দেশ্য। এদিকে পহেলা বৈশাখের মধ্যেই প্রথমবারের মতো কৃষক কার্ড কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। কৃষিমন্ত্রী জানান, অতি দরিদ্র কৃষকরা পাবে বিশেষ কিছু সুবিধা। ৮টা ৯টা উপজেলার মধ্যে যাবে, ৯টা উপজেলা, ৯টা ইউনিয়নের ৯টা ডিভিশন। ওইভাবে উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, কৃষির পণ্য, ভ্যারাইটি সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসে। মন্ত্রী বলেন, সরাসরি উৎপাদনের সঙ্গে জড়িতরাই এই প্রকল্পের আওতায় কৃষক হিসেবে বিবেচিত হবেন। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এজন্য চাঁদাবাজ ও দাগী আসামিদের তালিকা করে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি জানান, ফ্যাসিবাদের কারণে বিতর্কিত পুলিশ বাহিনী নিজেদের হারানো গৌরব ফিরে পেতে বদ্ধপরিকর। রিপোর্ট করছেন জাহিদ রহমান। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বৈঠক করেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। মন্ত্রী জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার মধ্যে ছিল, সেই সময় অন্যান্য সকল প্রতিষ্ঠানের মতো পুলিশের এই প্রতিষ্ঠানটি, পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ যাতে মনে করে পুলিশ সত্যিকারভাবেই জনগণের বন্ধু এবং সেই হিসাবে আমরা পুলিশ ফোর্সকে পরিচালিত করব। পুলিশের মধ্যে চেইন অব কমান্ড বজায় রাখতে বাহিনীর প্রতিটি সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। ২, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। ওসমান হাদি হত্যা মামলা সিআইডিতে তদন্তে থাকায় এ বিষয় নিয়ে কথা বলতে চাননি স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্তাধীন বিষয়ে আমি বিস্তারিত কোনো বক্তব্য দেব না। জাহিদ রহমান, RTV, ঢাকা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে তার নিজ কক্ষে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে অবস্থিত সমাজ কল্যাণ বিভাগে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর একই কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান আত্মহত্যার চেষ্টা করেন। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন শ্রীঘর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশের স্থানীয়রা জানায়, প্রায় 1 বছর আগে শ্রীঘর গ্রামের অরুষ মিয়ার কাছ থেকে নূরধন মিয়ার ছেলে শাহজাহান 1 লাখ টাকা ধার নেয়। এ নিয়ে গতকাল আরুষ মিয়া ও নূরধন মিয়ার মধ্যে বাকবিতণ্ড হয়। এর জেরে সকালে উভয় পক্ষের লোকজন টেটা, বল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে কিশোরগঞ্জের অস্ট্রগ্রামের শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে অন্তত 30 জন আহত হয়েছে। উপজেলার খায়েরপুর আবদুল্লাপুর ইউনিয়নের কদমচাল গ্রামে এই ঘটনা ঘটে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানে 5000-এরও বেশি বোমা ফেলেছে ইসরায়েলের বিমান বাহিনী। এছাড়া ইরানের বিভিন্ন স্থানে এখনও হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় ইরানের নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। এদিকে ভারত মহাসাগরে মার্কিন হামলায় ইরানের যুদ্ধজাহাজ ডুবে অন্তত 87 জন নিহত হয়েছে। অন্যদিকে তুরস্কে আকাশসীমায় ইরানি মিসাইল ধ্বংসের পর তেহরানকে হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। ভারত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর সাবমেরিন হামলায় একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে ইরানের। এ ঘটনায় অন্তত 87 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেকে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, ইরানি নৌবাহিনীর আইরিস ডেনা নামের জাহাজ থেকে জরুরি সংকেত পাওয়ার পর সেখানে গিয়ে 32 জনকে জীবিত উদ্ধার করেছে তারা। তাদের তথ্য অনুযায়ী দুর্ঘটনার সময় জাহাজে আরোহী ছিলেন 180 জন। এদিকে তেল আবিবের দক্ষিণ পূর্বে অবস্থিত তেল হাসমার সেনাঘাঁটি লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার এক বিবৃতিতে এ দাবি করেছে গোষ্ঠীটি। ইসরায়েলি সামরিক বাহিনীর জেনারেল স্টাফের সদর দপ্তর হিসেবে ঘাঁটিটি ব্যবহার করা হতো, তবে সেগুলোর বেশিরভাগই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে হিজবুল্লাহর হামলা জোরদার হওয়ায় সীমান্তবর্তী লেবাননের অন্তত 6টি শহরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। ওই সব এলাকায় হিজবুল্লাহর সামরিক স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে তারা। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তেহরান বিরোধী সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। সংস্থাটি জানায়, কুর্দিস্তানে 3টি ক্ষেপণাস্ত্র ছুড়ে কোমালা সহ অন্যান্য বিপ্লবী গোষ্ঠীর ঘাঁটি ও সদর দপ্তরে সফলভাবে আঘাত হেনেছে তারা। এদিকে ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে ধেয়ে আসা একটি ইরানি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করেছে ন্যাটো। এই ঘটনার পর তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা। একই সঙ্গে তুরস্কের ইরানি রাষ্ট্রদূতকেও তলব করেছে এরদোয়ান প্রশাসন। যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এমন যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে ইরানকে সতর্ক করেছে ন্যাটো ও তুরস্ক। এছাড়া ওমানের কাছে হরমুজ প্রণালীতে মাল্টার পতাকাবাহী একটি কার্গো জাহাজেও 2টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে জাহাজটির 24 জন নাবিককে উদ্ধার করেছে ওমানি নৌবাহিনী। এদিকে তেহরানে আয়োজিত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। কিছু লজিস্টিক ও কারিগরি কারণে এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ। বিনিয়ামিন, RTV। এদিকে যতক্ষণ পর্যন্ত আমেরিকা শান্তির পথে না আসবে ততক্ষণ পর্যন্ত সর্বশক্তি ও দৃঢ় প্রত্যয় দিয়ে যুদ্ধ চালিয়ে যাবে ইরান। তবে আমেরিকা যদি আলোচনা করতে চায় তাহলে ইরানও আলোচনায় করতে রাজি আছে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। দুপুরে বাংলাদেশের ইরান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেন, আমেরিকার সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার সামরিক সক্ষমতা ইরানের রয়েছে।
গত 1 বছরে ইরানের সাথে 2 ধাপে যুদ্ধ হয়। তিনি অভিযোগ করেন, দুবারই আমেরিকার সাথে আলোচনা চলা অবস্থায় সম্পূর্ণ বেআইনিভাবে ইরানের উপর হামলা চালিয়েছে। এই যুদ্ধে এখন পর্যন্ত 800 জন শহীদ হয়েছেন বলেও জানান তিনি। তিনি বলেন, বর্তমানে আত্মরক্ষায় পাল্টা হামলা করছে ইরান, যা জাতিসংঘের আইনসম্মত। দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশ না করার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নেওয়ার সিদ্ধান্তকে অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর তা গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। এ প্রসঙ্গে রিটকারী সংগঠনের আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন, দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ না নিয়ে বরং ব্যবসায়ীদের সুযোগ করে দিতে এই অবৈধ সিদ্ধান্ত নিয়েছিল পরিবেশ অধিদপ্তর, যা পরিবেশ আইনের পরিপন্থী। এর মাধ্যমে যেটা হবে সেটা হলো যে কোনো অভিযোগ আসলে পরে সেই মিডিয়ায় যখন খবর হবে যে তার বিরুদ্ধে 2 লাখ টাকা জরিমানা করছে, এটা পাবলিকলি আসবে। পাবলিকলি আসার পরে অন্য প্রতিষ্ঠানগুলো সতর্ক হবে, প্লাস তারও একটু বোধোদয় হবে যে আমি যদি আবার করি আবার তো আমাকে শাস্তি হতে হবে। জনগণ জেনে গেলে তখন একটা তার জন্য মান সম্মানের ব্যাপার হয়। এই কারণেই এই আদেশটা আমরা চ্যালেঞ্জ করেছিলাম এবং এই আদেশটা হয়েছে। রাজধানীর ডেমরার আমুলিয়ায় বিএসটিআই এর নকল লোগো ব্যবহার করে নকল প্রসাধনী উৎপাদন ও বিক্রির অভিযোগে 2টি কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে বিএসটিআই অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার। এ সময় প্রতিষ্ঠান দুটির মান নিয়ন্ত্রণের জন্য কোনো ল্যাব না থাকা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খালি হাতে উৎপাদিত পণ্য বাইরের মোড়কে ভরে বাজারজাত করার দায়ে 3 লাখ টাকা জরিমানা করা হয়। পারফেক্ট ওয়াশ নামে একটি কোম্পানিকে 2 লাখ টাকা ও ওয়েস্ট কমেটিক্স নামের আরেকটি সাবান কারখানায় 1 লাখ টাকা জরিমানা করা হয়। 9টি প্রোডাক্ট, ওরা বিভিন্ন ধরনের ডিশ ওয়াশ হতে শুরু করে টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, এই ধরনের প্রোডাক্টগুলো ওরা উৎপাদন করছে। অধিকাংশ প্রোডাক্টেরই ওদের বিএসটিআই কর্তৃক লাইসেন্স নাই। তার মানে এটার গুণগত মানটা আসলে যাচাই করা হয়নি। এই জন্য আসলে ওনাদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমরা যতটুকু তাদের যে প্রস্তুতি, এটা দেখে বুঝেছি যে সামনে ঈদকে কেন্দ্র করে তারা হিউজ একটা প্রোডাকশন করছিল। দিন নির্ধারণ থাকলেও হয়নি জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরার কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি ও 2 জনকে হত্যা মামলার রায়। নতুন কিছু তথ্যপাত্র যোগ করতে চেয়ে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে 5 সপ্তাহ সময় বাড়িয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলার পরবর্তী তারিখ 9 এপ্রিল। অভিযোগ অকথ্যভাবে প্রমাণ করতে সদ্যপ্রাপ্ত নতুন কিছু এভিডেন্স যুক্ত করা প্রয়োজন বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় পলাতক আসামি শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন চিফ প্রসিকিউটর। এছাড়াও 2টি ট্রাইব্যুনালে আজ আরও কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম হয়। চঞ্চল চন্দ্র সরকার, তার একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন আছে এবং তিনি সরাসরি স্বীকার করছেন যে কিভাবে তিনি গুলি করেছেন, কিভাবে কি করেছেন, কার নির্দেশে করেছেন, সমস্ত কিছু তিনি বলছেন। সেই ভিডিও রেকর্ডটা ইনঅ্যাডভার্টেন্টলি আমরা এটা এভিডেন্সে আনতে পারিনি। এরকম একটি শক্ত সাবুত এভিডেন্স যেটা আমরা না দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের দেওয়া প্রয়োজন। ব্যাংক হিসেবে তথ্য তলবের পর সংবাদ সম্মেলন করে নিজের অ্যাকাউন্টে 10 লাখ টাকার কিছু বেশি অর্থ থাকার তথ্য দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাতে রাজধানী বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসেবে তথ্য প্রকাশ করে অভিযোগ করেন তার চরিত্র হননের উদ্দেশ্যে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে। কারণ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের নির্বাচনে দলের তরফে তার নাম আসার পর থেকে তার বিরুদ্ধে নতুন প্রোপাগান্ডা শুরুর অভিযোগ করেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরেও ছাত্র উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্নভাবে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়কদের চরিত্র হননের চেষ্টা চলে আসছে বলেও জানান তিনি। দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে আমাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন করার জন্য বলা হলো এবং সেটা মিডিয়ার কাছে গেল। তারপর থেকে আবার নতুন করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আমার ব্যাংক হিসাবের তথ্য ব্যাংকগুলোর থেকে তলব করেছেন। দুটার মধ্যে একটা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেটা হচ্ছে সোনালী ব্যাংকে, সেটাতে এটা আমার সেভিংস অ্যাকাউন্ট, এটাতে 9,930 টাকা আছে। আর আরেকটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে এখন আছে 9,78,626 টাকা।
ড্যাবের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ডাক্তার AKM মাসুদ আক্তার জিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের নেতারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের কাজগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। চলতি মাসে 3টি ওয়ানডে ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজের দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। ঘোষিত স্কোয়াডের সবচেয়ে বড় চমক সাবেক অধিনায়ক বাবর আজমের জায়গা না পাওয়া। তবে দল অন্তর্ভুক্ত করা হয়েছে 6 জন নতুন মুখ। তারা হলেন আব্দুল্লাহ সামাদ, সাদাকাত, মোহাম্মদ গাজী ঘুরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান এবং শামিল হোসেন। পাকিস্তান দল ঢাকায় পা রাখবে 8 মার্চ। 11, 13 আর 15 মার্চ 3টি ওয়ানডে। সবকটি ম্যাচই হবে মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।